নমস্কার, হাউদ অল্টারনেটিভ মিডিয়াতে আপনাদের স্বাগত। আমি সঙ্গীতা রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। তার সঙ্গে আজকে আমাদের এই আলোচনা মূলত ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। কোন দিকে এগোচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক? যেভাবে একদিকে বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়িয়ে পড়ছে, এদিকে এপার থেকেও কিন্তু বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক কথা কিন্তু থামছে না। আলটিমেটলি ভারত বাংলাদেশ সম্পর্ক, এই যে একটা তিক্ততা শুরু হয়েছে, তার সুযোগ অন্য কেউ নেওয়ার চেষ্টা করছে না তো? আমাদের সঙ্গে রয়েছেন বিমল শঙ্করবাবু, তার সঙ্গে এই নিয়েই কথা বলবো। স্যার, আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? চীন বা পাকিস্তান, তারা আসলে এই বাংলাদেশ এবং ভারত পাশাপাশি দুটো রাষ্ট্রের মধ্যে যদি অচলাবস্থা শুরু হয়, তাদের মধ্যে যদি ঝামেলা হয়, সেই সুযোগ কি তারা নিতে চাইবে না? আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই এটা একটা অত্যন্ত সমস্যা তৈরি করছে। কারণ যেভাবে একটা কি বলবো, গোটা সিস্টেমটাকে ওরা তছনছ করে দিয়েছে। বাংলাদেশে সরকার নেই, কিচ্ছু নেই, সেখানে যে যা পারছে করছে, সংবিধান মানছে না, এটা একটা বেআইনি সরকার, জনগণ খেতে পাচ্ছে না, ফলে গোটা জায়গাটা কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এটা ভারতের পক্ষে সমস্যার এই কারণে, এর আগে খালেদা জিয়া সরকার বা তার আগেও এইচ.এম. এরশাদের আমলে বা জিয়াউর রহমানের আমলে ওখানে কিন্তু ভারত বিরোধী কার্যকলাপকে মদদ দেওয়া হয়েছিল। ওখানে অনেক ওই বিভিন্ন এলাকায় শিবির বানানো হয়েছিল যাতে নর্থ ইস্টে অস্ত্র পাঠানো হয়, কারণ নর্থ ইস্টে কিছু ডিস্টার্বিং এলিমেন্ট রয়েছে আমাদের ওখানে। আচ্ছা, কি মনে করেন এই পরিস্থিতিতেও কি বর্ডারে জঙ্গি কার্যকলাপ বাড়তে পারে? এখন তোমাকে একটা তথ্য দিই, বাংলাদেশে জেল ভেঙে যারা পালিয়েছিল প্রায় সেটা পরে 1,300 পালিয়েছিল, তার মধ্যে এখনও 700-800 লোককে খুঁজে পাওয়া যায়নি, সব পালিয়েছে। প্রায় সবকটাই হচ্ছে ফান্ডামেন্টালিস্ট জঙ্গি। আর ছেড়ে দিয়েছে প্রায় 175 জনকে, সবকটা ড্রেডেড টেরোরিস্ট। এখন ধরা যাক এই লোকগুলো জীবনে ভালো হবে না, কারণ ওরা শোধরায় না। এরা এসেই আবার টেরোরিজমের কাজ শুরু করবে, কারণ মাথায় তো ফান্ডামেন্টালিজম ঘুরছে, মাথায় তো মৌলবাদ ঘুরছে, মোল্লাতন্ত্র ঘুরছে। তারা এসে যদি আবার ভারত বিরোধিতা শুরু করে, আবার ভারতে টেরোরিস্ট অ্যাক্টিভিটি শুরু করে, তাহলে বাধ্য হয়ে ভারতবর্ষকে ব্যবস্থা নিতে হবে। আর ভারতবর্ষ যদি ব্যবস্থা নেয়, তাহলে কিন্তু এবারে কঠোর ব্যবস্থা হবে। এমন কঠোর ব্যবস্থা নেবে যে ওদের একেবারে সমূলে উৎপাটন করে ছেড়ে দেবে। কারণ ভারতবর্ষ তার দেশ, তার অখণ্ডতা, ভারতবর্ষ রক্ষা করবে। এটা নরেন্দ্র মোদীর ভারতবর্ষ। এটা ভারতকে ব্লিডিং করতে এলে ভারত এমন পাল্টা ব্লিডিং করবে, ও পাকিস্তান বুঝে গেছে বালাকোট কাকে বলে। আর বাংলাদেশ আর ভারতের যদি সামরিক বাহিনীর তুলনামূলক আলোচনা করি, কোনো আলোচনাই হয় না। কারণ বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধেরও যোগ্য নয়। আমাদের বিএসএফ, বিদেশি শক্তির সাহায্য, এটা পরে বলছি, আমাদের বিএসএফ বা সীমা সুরক্ষা বল, আমার মনে হচ্ছে সেনাবাহিনীর কাছে ওরাই যথেষ্ট। আর আমাদের সেনাবাহিনী নামলে সে তো বাংলাদেশে হয়তো মিনিট 5-7 টিকতে পারে, তার বেশি আর টিকবে না। পরের প্রশ্ন তোমার, তাহলে কি এখানে বিদেশি শক্তি জড়িয়ে পড়তে পারে? অবশ্যই জড়াতে পারে। পাকিস্তান তো ঘরের কাছে রয়েছে। তোমাকে বলি, 75 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুন হয়ে গিয়েছিলেন, গোটা বাংলাদেশ তো পাকিস্তানিদের হাতে চলে গিয়েছিল অলমোস্ট। পাকিস্তান খুব খুশি, পাকিস্তান নতুন সরকারকে স্বীকৃতি দিয়ে দিয়েছিল এবং তাদের নানা রকম পুনর্বাসনের এইসব হত্যাকারীদের পাকিস্তানের সাহায্য নিয়েছিল। তাদের যে পরের সরকারগুলো এসেছিল, জিয়াউর রহমান ইত্যাদি ইত্যাদি, পরে পাকিস্তান খুব আনন্দিত হয়েছিল। এবারেও পাকিস্তান আনন্দিত হতে পারে, কারণ পাকিস্তান খুব ভালো জানে যে এই দেশটা আলাদা হয়েছিল কারণ যে নীতির বলে পাকিস্তান তৈরি হয়েছিল, ওই দ্বিজাতি তত্ত্ব, সেই দ্বিজাতি তত্ত্বের তো প্রথম প্রতিবাদ করে বাংলাদেশই বেরিয়ে এলো। কারণ হিন্দু মুসলিম নাকি দুটি আলাদা জাতি। তা হিন্দু মুসলিম যদি আলাদা জাতি হয়, তাহলে বাংলাদেশ তো মুসলিম, এখনকার বাংলাদেশে তো মুসলিম, তোমরাও তো মুসলিম, বেরিয়ে গেল কেন? কারণ পাকিস্তানি মুসলিমরা এদের আবার মুসলিমই মানে না। ওরা কালো, ওগুলো জঘন্য, ওগুলো একেবারে ইয়ের কাছাকাছি, মাটির কাছাকাছি থাকে। ওরা হচ্ছে একেবারে খালিফা টাইপের মুসলিম, মানে ইয়ে টাইপের মুসলিম। ওদের নিজেদের মধ্যে ডিফারেন্স আছে, ওই জন্য বেরিয়ে এলো। আর সবচেয়ে বড় কথা, এই ভারত বিরোধিতার বীজ যিনি বপন করেছিলেন, তিনিও বাংলাদেশের একজন একটু বামপন্থী ভাবনা নাকি ছিলেন। তার নাম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই মৌলানা ভাসানী তিনি একটা পত্রিকা করতেন, এডিট করতেন। পত্রিকাটা হচ্ছে হক কথা। আমি একটা পিডিএফ বার করেছি তার। ছত্রে ছত্রে ভারতকে গালিগালাজ, মানে ভারত বিরোধিতা প্রথম বীজটা ওই লোকটাই পুঁতেছিল এবং তার শিষ্য তৈরি হয়েছিল পরবর্তীকালে এই সমস্ত জিয়াউর রহমান ইত্যাদি ইত্যাদি। ফলে পাকিস্তানের বেশ পোয়াবারও, কিন্তু সমস্যা আবার এই, পাকিস্তান নিজেই ভিখিরি। পাকিস্তান তো নিজেই ভিখিরি।
পাকিস্তানের তো নিজেই খাবার পয়সা জোটে না, এবং পাকিস্তান কদিন দেশটা এক থাকবে নোবডি নোজ। কারণ একটা পাকিস্তানিকে পেলে বালুচরা মেরে দিচ্ছে এখন। চীন যে রাস্তা তৈরি করেছিল চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সিপিইসি, ওখানে একটা চাইনিজ পেলে বেধড়ক মারছে, মেরে ফেলে দিচ্ছে। ফলে ওরা ভয়ের চোটে চেনারাও যাচ্ছে না, পাকিস্তানিরা ভয়ের চোটে ওখানে ঢুকছে না। ফলে বালুচরা যে কোনো দিন বলতে পারে আমরা স্বাধীন, আমরা পাকিস্তানিকে রাখবো, পাকিস্তান পালাও এখান থেকে। নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স যেটা, ওটাও কদিন তারপরে পাকিস্তানের সঙ্গে থাকবে সেটা বলা মুশকিল। কারণ পাকিস্তান চালায় পাঞ্জাবিরা, পশ্চিম পাঞ্জাবের যারা মুসলিম, সিন্ধ, বালুচ আর ওই সমস্ত যারা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের মানুষ, কেউ সহ্য করতে পারে না এদের। তাহলে গোটা পাকিস্তান দাঁড়িয়ে আছে ওদের দাঁড়ানোর একটা অন্ধ ভারত বিরোধিতা, বিশেষত হিন্দু বিরোধিতা। যদি আমরা এক না থাকি তাহলে হিন্দুরা দখল করবে, এই করেই তো ধরে রেখেছে। আর পাকিস্তানের সামরিক বাহিনী, যেদিন এইটা শেষ হয়ে যায় পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে, আমার ধারণা খুব শিগগিরই হবে। ফলে পাকিস্তান চাইছে বাংলাদেশ যদি আবার একটু প্রো পাকিস্তান করা যায়, তাহলে পাকিস্তানের ভেতরে তারা যে একটা খুব প্রাণপণ চেষ্টা করছে পাকিস্তানকে এক রাখার, একটা বার্তা দেওয়ার যে দেখো আমরা এক থাকবো, ওখানকার এলিটরা পাচ্ছে না, ওখানকার রুলিং এলিটরা ব্যর্থ হচ্ছে। ফলে আর্মি, এলিট, মোল্লা সবাই মিলে দেখাবে দেখো বাংলাদেশ আমাদের সঙ্গে আসছে, তাহলে তোমরা পাকিস্তান ছেড়ে চলে যাবে। একটা কৃত্রিম ঐক্য করার চেষ্টা করবে। দ্বিতীয় কথা হচ্ছে যে পাকিস্তান এমনিতে আমদানি রপ্তানির অবস্থা খুব খারাপ, ফলে বাংলাদেশ থেকে যদি সস্তায় কিছু জিনিস পায় তার অর্থনীতির পক্ষে ভালো। এইটা কিন্তু পাকিস্তান চাইছে। নেক্সট যে পয়েন্ট তুমি একবার বলেছিলে, প্রথমে প্রশ্নটা করেছিলে যে চীনের এখানে কী ভূমিকা হতে পারে। দেখো, আমি নিজে রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক পড়াই, সেই সূত্রে আমার যেটা এইখানে মনে হয়েছিল, এই যে শেখ হাসিনাকে সরানো, এতে আমার কোথাও লজিক বলছে যে চীনের ভূমিকা ছিল না। তার কারণ শেখ হাসিনার সঙ্গে কিন্তু চীনের সম্পর্কটাও ভালো ছিল, সেইটা পরে বলছি। শেখ হাসিনা একটা অদ্ভুত পররাষ্ট্রনীতি নিতেন, ভারতের সঙ্গে সম্পর্ক উনি ভালো রাখতেন। উনি বুঝতেন যে যদি বাংলাদেশ দিয়ে ভারতের বাস দেওয়া যায়, বা পাকিস্তানে বাংলাদেশের বন্দর মংলা বা চট্টগ্রাম ব্যবহার করতে দেওয়া যায়, ভারতবর্ষের জিনিসপত্রের দাম উত্তর পূর্বে অনেক কমবে। তার যে ট্যাক্সটা পাবে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা পাবে, রেল চলাচল হলে তার একটা টাকা পাবে, বাংলাদেশ অজস্র টাকা পাবে। ফলে বাংলাদেশের অর্থনৈতিক লাভ হবে। দুই হচ্ছে ভারতকে বুঝিয়ে যদি বিভিন্ন পণ্যের উপর ছাড় আদায় করা যায়, বাংলাদেশের অনেক লাভ। তুমি ধরে নাও ভারত থেকে কলকাতার থেকে কলকাতা বন্দরে আসবে গাড়ি করে, বাংলাদেশে যদি ঢুকে যায়, সেই পণ্যের যা সস্তা দাম হবে, সিঙ্গাপুর থেকে বা আমেরিকা থেকে বা তোমার করাচি থেকে, কলম্বো থেকে জাহাজে করে এনে যদি বাংলাদেশ নেয়, সেই দ্রব্যের দাম 5 গুণ হবে। এমনিতে বাংলাদেশের জনগণের অবস্থা খুব খারাপ। ফলে ভারতবর্ষের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে লাভ, ভারত থেকে জিনিসপত্র কিনে লাভ, এগুলো প্রত্যেকটা উনি বুঝতেন। তার একটা স্বাধীন এবং বাস্তবমুখী পররাষ্ট্রনীতি ছিল বলে শেখ হাসিনা কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করতেন। কিন্তু কথা হলো যে ফান্ডামেন্টালিস্টরা সেটা চাইল না, ফলে এই ঘটনাটা ঘটল না। চীন যেটা করতে পারে, দেখো এখানে সবাই যেটা বলছে আমিও কিছুটা মনে করি, এই যে পাকিস্তান শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে আসতে বাধ্য করা হলো, বা শেখ হাসিনা আসতে বাধ্য হলেন, সেক্ষেত্রে যারা বলছে আমেরিকান ডিপ স্টেট, আমি কিছুটা তাদের সঙ্গে একমত। কারণ অনেক দিন ধরেই আমেরিকার পলিসি মেকাররা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, কিছু করতে পারতো না। কেন? কারণ ভারতবর্ষ চোখ রাঙাতো। এই ব্যাপারে কংগ্রেস এবং বিজেপির সরকার তারা কিন্তু একই নীতি নিয়ে চলেছে। এর আগে মনমোহন সিং সরকারের আমলে যখন ইলেকশন হয়েছিল, তখনও কিন্তু আমেরিকা শেখ হাসিনাকে একটু ডিস্টার্ব করার চেষ্টা করেছিল। মনমোহন সিং তার পররাষ্ট্র দপ্তরের যিনি সচিব, তাকে আমেরিকা পাঠিয়ে আমেরিকাকে সতর্ক করে দিয়ে এসেছিলেন। এবারেও তাই করেছিল, কিন্তু নরেন্দ্র মোদীর দাবড়ানিকে আমেরিকা চুপ করে গিয়েছিল। এইটা প্রকাশ্যে করতে না পারে এবারে ডিপ স্টেটকে নামানো হলো। ডিপ স্টেট হচ্ছে ওখানকার বিভিন্ন গোয়েন্দা এজেন্সি, তারপর কিছু লোক রয়েছে যারা বিভিন্ন ডিস্টেবিলাইজ করতে টাকা ঝাড়ে, ওই সোরেসের নাম আসছে আজকাল। এরকম কিছু লোক যারা রাষ্ট্রের ভেতরে একটা রাষ্ট্র বানিয়ে রেখেছে, ওটাকে ডিপ স্টেট বলা হয়। আমার ধারণা তারা কিন্তু এখানে কিছু ভূমিকা পালন করেছে। কারণ শেখ হাসিনা নিজে বলেছেন যে আমি যদি সেন্ট মার্টিনটা দিয়ে দিতাম তাহলে আমাকে আর ক্ষমতা ছাড়তে হতো না। তিনি সেন্ট মার্টিন দিতে রাজি হননি। ফলে এখানে এই ডিপ স্টেটগুলোর ভূমিকা কিন্তু উল্লেখযোগ্য। কিন্তু পরবর্তীকালে চীন এখানে আসতে পারে। কীরকম আসতে পারে? ইতিমধ্যেই জামাতের লোকজন চীনে গিয়েছিল, চীন করে পাত্তা দেয়নি ওদের। কিন্তু যদি দেখা যায় যে আগামীতে ডোনাল্ড ট্রাম্প 2025-এর 20শে জানুয়ারি তিনি শপথ নিতে চলেছেন,
এবং ইতিমধ্যেই এখানে হিন্দুদের উপর আক্রমণের তিনি তীব্র নিন্দা করেছেন এবং বলেছেন যে তিনি এটাকে পছন্দ করছেন না সত্যি। এবং তাঁর যে ক্যাবিনেট তিনি তৈরি করছেন বা বিভিন্ন দায়িত্বে দিচ্ছেন, একটা বড় অংশ কিন্তু ভারতীয়, কেউ এবং অনেকেই হিন্দু। ফলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে এই গোষ্ঠী যদি ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে আমেরিকার পলিসিটা এই ইউনুসের বিরুদ্ধে করে নিতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের এই সরকারের অবস্থা খুব খারাপ হবে। কারণ ভারতবর্ষ প্রত্যক্ষ হস্তক্ষেপ না করলেও ভারতবর্ষ কিন্তু চাপ রেখেছে। প্রত্যক্ষ হস্তক্ষেপ ভারতবর্ষ কোথাও ওটা করে না, কারণ সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ, সেই সনদের এটা বিরোধী, প্রত্যক্ষ হস্তক্ষেপ করা যায় না, ভারত এটা মেনে চলে। ধরা যাক ভারত প্রত্যক্ষ হস্তক্ষেপ করলো, অনেকে এখানে বলছে না ভারত কি করছে, তারা আন্তর্জাতিক রাজনীতিটা বোঝে না। কারণ বাংলাদেশ একটা স্বাধীন দেশ, ভারত একটা স্বাধীন দেশ। চাইলেই আমি আমার মিলিটারি যেন গ্রামে পুলিশ পাঠানো হচ্ছে এরকম পাঠাতে পারি না। পাঠালে ধরা যাক কেউ একটা কমপ্লেন করলো সম্মিলিত জাতিপুঞ্জে নিরাপত্তা পরিষদে, নিরাপত্তা পরিষদ ভারতকে নির্দেশ দিল তুমি প্রত্যাহার করো, কী হবে? ভারতকে যদি সেনা প্রত্যাহার করতে হয় তাহলে কি ভারতের সম্মান থাকবে? ফলে এই যে মিলিটারি অপশনটা লাস্ট অপশন, একদম লাস্ট অপশন। এবং তাহলে তোমাকে নিরাপত্তা পরিষদের কোনটা স্থায়ী সদস্যের রাখতে হবে, হাতে রাখতে হবে। তাহলে আমেরিকা যদি ভারতকে এক্ষেত্রে কাছাকাছি আসে, তাহলে কিন্তু হস্তক্ষেপটা অত্যন্ত সহজ হয়ে যাবে। ভবিষ্যতে হস্তক্ষেপ হবে কিনা আমি বলতে চাইছি না, আমি শুধু তত্ত্বের কথাটা বলছি এখন। তাহলে আবার অনেক সময় হয় কি, তুমি দেখবে এই অঞ্চলে চীন এবং আমেরিকার মধ্যে একটা লড়াই আছে। দক্ষিণ চীন সাগরে চীনের কার্যকলাপকে আমেরিকা পছন্দ করে না, ভারত মহাসাগর অঞ্চলে চীনের কার্যকলাপকে ভারত আমেরিকা কেউই পছন্দ করে না। চীনের এই যে সম্প্রসারণবাদ, তার বিরুদ্ধে ভারত, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা বলে মিলে কোয়াড তৈরি করেছে। পুরোটাই হলো চীনের এই যে আধিপত্যবাদের বিরুদ্ধে একটা সংগঠন। আবার ভারতবর্ষ কিন্তু পুরোপুরি আমেরিকার পক্ষেও থাকবে সেটাও নয়, কারণ ভারতবর্ষ কিন্তু ব্রিক্সকে নিয়ে চলছে, যেখানে আবার চীন আছে। ফলে ভারত এটা ব্যালেন্স করে, বরাবরই ব্যালেন্স করে। ব্রিক্সে যেরকম রাশিয়া আছে, চীন আছে, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, ভারত মিলে ব্রিক্স বানিয়েছে, ব্রিক্সকে আরও জোরদার করার কথা বলা হচ্ছে। অন্যদিকে কোয়াডের সদস্য হিসেবে ভারত চাইছে না যে এই অঞ্চলে চীন একটা বড় সুপার পাওয়ার হয়ে উঠুক, তাহলে এটা ভারতের যে স্বার্থ সেটা নষ্ট হবে। ফলে যেটা ঘটতে পারে, চীন একটা করে এই কাণ্ডটি, যেরকম ধরো এই যে মায়ানমার বা বার্মা, সেখানে যখন আউং সাং সুকিকে সরিয়ে আর্মি সেখানে ক্ষমতা দখল করে নিয়েছিল 80-র দশকে, 90-এর দশকে, গোটা পৃথিবীর অধিকাংশ দেশ তার সঙ্গে বাণিজ্য করতো না, চীন করতো। কারণ চীনকে তো সম্মিলিত জাতিপুঞ্জে আটকানো যায় না, ও তো স্থায়ী সদস্য, ও তো ভেটো পাওয়ার আছে। ফলে এক্ষেত্রে চীন যেটা তখন করতে পারে, আমেরিকা এবং ভারত মিলে যদি এই ইউনুস সরকারটাকে চলে যেতে বাধ্য করে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে, চীন তার পাশে দাঁড়িয়ে যেতে পারে। কিন্তু আমার ধারণা এক্ষেত্রে চীনের ভূমিকাটা খুব কম। ভারত বাংলাদেশকে প্রায় 3 দিক দিয়ে ঘিরে রেখেছে। ভারতের বর্ডার প্রায় 4100 কিলোমিটার,